দাউকান্দি সরকারি কলেজের একাদশ শ্রেণীর বন্ধুরা কেমন আছো? ভালো আছো নিশ্চয়। আমি ইনশাআল্লাহ ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তো তোমরা যে যেখানে আছো, আমরা আর সময় নষ্ট করতে চাই না। আমরা বাংলা প্রথম পত্রে অনলাইন ক্লাসে আমি ওবায়দুল্লাহ সরকার তোমাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানিয়ে আমরা শুরু করছি। প্রিয় বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে আমরা বিগত যে ক্লাসটি নিয়েছিলাম সেখানে বাংলা সাহিত্যের উদ্ভব, বিকাশ, সংজ্ঞা, সাহিত্য কি, কাকে বলে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং শেষে তোমাদের একটি কথা বলেছিলাম যে আমাদের সাহিত্যের পাঠ্যসূচিতে যে বিষয়বস্তুগুলো আছে তোমরা বইটা কিনবে এবং সেই মারফত তোমরা শুরু করবে পড়াশোনা। তো এমত অবস্থায় আমরা সাহিত্যের বা সিলেবাসের দু একটা উল্লেখযোগ্য বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং সেখানেই বলেছিলাম যে আমরা আজকে অর্থাৎ আগামী ক্লাসে যে ক্লাসটি হবে সেই ক্লাসটি আমরা আমাদের বাংলা সাহিত্যকে যিনি বিশ্ব পরিমণ্ডলে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতাটা আমরা আলোচনা করব। তো তোমরা বই খুলে বসে যাও, আমরা সেই সোনার তরী কবিতাটা নিয়ে আলোচনা করব। সোনার তরী, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, তোমরা নিশ্চয় জানো যে এই সোনার তরী কবিতাটা সোনার তরী কাব্য গ্রন্থের একটা কবিতা। যেই কবিতা এত আলোচনা সমালোচনা হয়েছে, আমরা সেটা কিছুটা হলেও জানার চেষ্টা করব এবং এই কবিতাটা এইবারে তোমাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল, মাঝখানে কিছুদিন ছিল না। কিছুদিন পূর্বে এই কবিতাটা আমরা পাঠ করেছিলাম এই একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের। তো আমরা এই সোনার তরী কবিতাকে আলোচনা করতে গেলে যেই ভাবনা বা জীবন দর্শন কবি এখানে বিবৃত করেছে সেটা অসাধারণ। কবি নিজের রোমান্টিক মনের লালা বিনাশ দিয়ে পুষ্পের মতো স্তরে তরে সাজিয়েছেন বলে আমি মনে করি এবং বিশ্বাস করি। এই কবিতাখানি, এই কবিতার প্রতিটা স্তবকে আছে জীবনের এক পরম পাওয়া। এই পাওয়ার দিকে একদিকে যেমন পাওয়া আছে, আরেক দিকে তেমনই ভাবে না পাওয়ার হতাশা আছে। অর্থাৎ চাওয়া এবং পাওয়ার জীবনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে একটা মানুষের কি ধরনের তীব্র আকাঙ্ক্ষা থাকে এবং সে আকাঙ্ক্ষা যখন পূরণ করতে ব্যর্থ হয় তখন কি পরিমাণ কষ্টে বা যাপিত কষ্ট কিভাবে একজন মানুষকে আঁকড়ে ধরে, এই কবিতার ভিতর আমরা সেটা জানতে পারবো। সোনার তরী একটি রূপকমূলক কবিতা। যে কবিতার আমি তোমাদেরকে একটু বলে রাখি যে কোনো ভাব বা বিষয়বস্তুকে সরাসরি না বুঝে অন্য কোনো ভাবনা বা বিষয়বস্তু চিহ্নিত করা হয় সেটাকে আমরা রূপক কবিতা বলি। তো এমন অবস্থায় আমরা একটু সোনার তরীর যে কবিতাখানি আমাদের পাঠ্যসূচিতে আছে সেটা আমরা পড়ার চেষ্টা করব। তার আগে একটু আমরা কবিতা জানতে গেলে কবিতা তো একটু জানতে হবে, আর সেই কবি যদি হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে তো কথাই নাই। সুতরাং আমরা এই কবির জীবন দর্শন সামান্য একটু আলোচনা করতে চেষ্টা করব এবং কবিতার সংজ্ঞা, বিষয়বস্তু, তারপরেই পারতপক্ষে আমরা সরাসরি কবিতাতে ফিরে যাব। এই কবিতাখানি আমরা পাঠ করার চেষ্টা করব। তো আমরা তার আগে একটু তোমাদেরকে একটু জানিয়ে দিতে চাই বা একটু বলতে চাই যে কবিতাটা কি, কবিতা কাকে বলে, কিসের সমন্বয়ে কবিতা হয়। আমরা গতদিনে যদিও খুব সামান্য ভাবে একটু আলোচনা করেছিলাম, আজকেও তোমাদের একটু টাচ দেওয়ার চেষ্টা করব যে কবিতা কাকে বলে। আসলে অবসম্ভাবী যে বাণী বিন্যাসকে, অপরিহার্য শব্দের অবসম্ভাবী বাণী বিন্যাসকে সাধারণত কবিতা বলা হয়। আবার অনেক লেখক বা অনেক সাহিত্যিক
এইভাবে সংজ্ঞা দিয়েছে যে রসাত্মক বাক্যই কাব্য। রসাত্মক বাক্যই আসলে কবিতার তো রস আমরা সিঞ্চন করি, আমরা রস আমরা পেয়ে থাকি। তো আবার দেখা যায় যে কবিতার সংজ্ঞা এইভাবেই দেওয়া গেছে, বিশেষ করে শ্রীশচন্দ্র এইভাবেই কবিতার সংজ্ঞা দিয়েছে যে মানব মনে ভাবনা, কল্পনা, অনুভূতি যখন শিল্পসম্মত ভাবে একটা শব্দের সুষমামণ্ডিত ভাবে রূপদান করে, তখন সেটাকে আমরা কবিতা বলি। অর্থাৎ আজকের যেই মানুষের যেই ভাবনা, চিন্তা, কল্পনা বা পারিপার্শ্বিকতা, এগুলো শৈল্পিক ভাবে, ছন্দবদ্ধ ভাবে যখন রূপদান করা হয় লেখনের মাধ্যমে, তখন সেটাই হয় কবিতা। এই কবিতা আমরা জীবনের আমাদের চারপাশে যা কিছু আছে, বিশেষ করে আমরা যা কিছু দেখি, সেটাকেই শিল্পসম্মত ভাবে জীবনের যে অনুভূতি, যে কামনা বাসনা, চিন্তা চেতনা, আশা আকাঙ্ক্ষা, এগুলোই আমরা সাধারণত কবিতার মাধ্যমে সাহিত্যিকরা বিভিন্ন ভাবে বা কবিরা তুলে ধরে থাকে। তো এই কবিতা বিশেষ করে দুই ভাগের প্রথমত হয়ে থাকে, তারপরে আরো অনেক ভাগ করা যায়। তো আমরা জানি যে এই কবিতা মৃন্ময় কবিতা, মনময় কবিতা, কবিতা এবং তন্ময় কবিতা, তন্ময় কবিতা। এই মনময় কবিতা তাকে বলে যেখানে কবি একান্ত ব্যক্তিগত চিন্তা চেতনা, আশা আকাঙ্ক্ষা, কামনা গুলো প্রকাশ পায়, সেটাকে আমরা মনময় কবিতা বলি। এবং যেটা তন্ময় কবিতা বলি, যেটা বস্তু কেন্দ্রিক, বস্তু জীবন জগতের ভাবনা, জল্পনা, কল্পনা বা বস্তুর জগৎ বা বস্তুকে নিয়ে যে কবিতাগুলো লেখা হয়, সেটাকে আমরা তন্ময় কবিতা বলি। তো আমরা এই কবিতা একটু হলেও যে কবিতা কাকে বলে, আর কবিতার যে এটা বিশেষ করে যে উপাদানগুলো, একটি চমৎকার, একটি ভালো, একটি শিল্প সফল কবিতা হতে গেলে তার কিছু আঙ্গিকগত বৈশিষ্ট্য একান্তই প্রয়োজন। যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে ভাব, ভাষা, তোরা একটু লিখে রাখো, ভাব, ভাষা, ছন্দ, অলংকার, রস। ভাব, ভাষা, ছন্দ, অলংকার এবং রস, এই বিষয়গুলো কিন্তু একেবারে একটা কবিতা, একটা অনুপম, একটা সুন্দর, একটা শিল্প সফল কবিতার জন্য এই বিষয়গুলো আমরা অবশ্যই লক্ষ্য করে থাকি বা কবিও লক্ষ্য করে থাকি। তো আমরা এই বিষয়গুলো আমরা যতটুকু কবিতা কাকে বলে, কবিতা সংজ্ঞা বা একটা মানবের যেটা কবিতার যেটা জন্মভূমি, একটা মানুষের বা কবির ক্ষতবিক্ষত আত্মাটাই কিন্তু কবিতার জন্মভূমি। এই হৃদয়ে যা কিছু মননে, চিন্তায়, চেতনায় জাগ্রত হয়, সেটাকে বাণী বিন্যাস করে মস্তিষ্কে আসে, সেই মস্তিষ্ক থেকে কলমে আসে। তো এমনই ভাবে দেখা যায় যে কত কবির কত যাপিত জীবনের দুঃখ, বেদনা, কষ্ট, কত সাহিত্যিকেরা কত কিভাবে এই লিখে গেছেন। বিশেষ করে আমি তোমাদেরকে বলতে চাই যে আজকে যে শেক্সপিয়ার, বিশেষ করে ইংরেজি সাহিত্যের যে একজন শ্রেষ্ঠ সাহিত্যিক বা আমরা তাকে নাট্যকার বলে থাকি, সেই নাট্যকার বা সেই সাহিত্যিক, বিশেষ করে তার জীবনে একটা ভীষণ একটা কষ্ট, ম্যাকবেথ যাকে আমরা বলি, ম্যাকবেথ রচনা করার পিছনে তার মায়ের যে মৃত্যু, এই মৃত্যুটার জন্য এত বিখ্যাত একটা নাটক একটা রচনা করে গেছে। তো এমনই ভাবে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ, আমাদের কাজী নজরুল ইসলাম, আমাদের জসিমউদ্দিন এক একটা জীবনের এক একটা ঘটনা তাকে তাড়িত করেছে, অর্থাৎ হৃদয়ে গঠিত করেছে ব্যথা, বেদনা, যাতনা। সেখান থেকেই দেখা গেছে যে শ্রেষ্ঠ সাহিত্যের বা কবিতার উদ্ভব হয়েছে। তো আমরা এই বিষয়গুলো কবিতা কাকে বলে, কবিতার যেই উপাদানগুলো কি, সংক্ষিপ্ত ভাবে আমরা জানার চেষ্টা করলাম। আমরা এটা তোমরা একটু স্মরণ রেখো, মনে রাখো যে কবিতা কাকে বলে, কবিতার উপাদানগুলো কি এবং কিসের সমন্বয়ে, বিশেষ করে ভাব, ভাষা, ছন্দ, অলংকার, এই সমস্ত বা রস প্রয়োজনীয়তা হয়, এগুলোর সমন্বয়ে একটা সার্থক, একটা শিল্প সফল কবিতা
হয় বলে আমরা মনে করি এবং বিশ্বাস করি। তোমরা এই সেই সাথে সাথে বিশেষ করে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। তোমরা জানো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেই ঠাকুর বাড়ির অর্থাৎ কলকাতা জোড়াসাঁকোর সেই ঠাকুর বাড়ির একটা রুচিঋদ্ধ সংস্কৃতি উন্নয়ন অগ্রগতি একটা প্রগতিশীল একটা পরিবারে জন্মগ্রহণ করে এবং এই জন্মগ্রহণ করার সময় মানে আমরা বলি বোধ হয় কি বলবো, এটা দেবতারা বোধ হয় সমস্ত পূজার অর্ঘ্য বোধহয় নিবেদন করেছিল, তাই তিনি এত চমৎকার ভাবে সাহিত্যের সব শাখা এবং প্রশাখায় বিচরণ করে গেছে এবং যেখানে যা কিছু লিখেছে সেটাই মনে হয় যে রাতারাতি একটা সোনাতে মানে পরিণত হয়েছে। আর তার সোনালী ফসলের তো শ্রেষ্ঠ ফসল আমাদের এই সোনার তরী কাব্য এবং সোনার তরী কাব্য গ্রন্থের সোনার তরী কবিতাখানি। তো এই কবির পিতার নাম আমরা জানি যে দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতার নাম হচ্ছে সারদা দেবী, আর তার প্রিয়তম পত্নী আমরা যাকে বলি মৃণালিনী। আর দুইটা ছেলে শর্মিন্দ্রনাথ এবং রথীন্দ্রনাথ। তোমরা জানো তিনটা মেয়েও তার ছিল, মাধুরী, মীরা, তার মেয়ের নামগুলো। তো এমনই ভাবে আমরা লক্ষ্য করেছি তার প্রাথমিক যেটা শিক্ষা, এই শিক্ষাটা মানে পাঠশালার শিক্ষা তাকে খুব বেশি দূর বা প্রাতিষ্ঠানিক শিক্ষা তাকে খুব বেশি দূর এগোতে পারেনি। কারণটা হলো মন বসে না পাঠশালায় সেই নিয়মতান্ত্রিক পাঠ করতে, কিন্তু সে গৃহ শিক্ষকের মাধ্যমে অনেক কিছু পাঠ অর্জন করেছিলেন, যার জন্য সে ব্যারিস্টারি পর্যন্ত পড়তে লন্ডনে বা বিলাতে গেছিলেন। সেটা হয়তো সম্পন্ন হয়নি। তার বাড়িতে যে গৃহভৃত্য ছিল সেই ভৃত্যদের কড়া অনুশাসন এবং নিয়ম নীতির ফলে তার জীবনের বেড়ে ওঠা। তারপরেও বিশেষ করে যেটা আমরা বলি আর কি, সেই সময়ে যেটা অত্যন্ত একটা মানে প্রসিদ্ধ মানে সবকিছুতে একটা উন্নত একটা পরিবারের জন্মগ্রহণ করার পরে অভাব তাকে কখনোই পিছু টান দেয়নি। অভাবে তারাও না তাকে মানে সাহিত্য রচনা থেকে আর অন্যান্য কবিরা যেভাবে বঞ্চিত হয়েছে তাকে সেইভাবে বঞ্চিত করেন, বরং প্রচুর বিলাস বেসন বিত্ত বৈভবের মধ্যে তিনি বেড়ে উঠেছেন। তারপরে কখনো নিজের জীবনকে তিনি বেহিসাবি করে তোলেনি, স্বাভাবিকভাবে জীবন পরিচালিত করেছেন এবং সাহিত্যের প্রত্যেকটা শাখা প্রশাখায় সদর্পে বিচরণ করে বাংলা সাহিত্যে ভান্ডারকে সমৃদ্ধ করেছেন, একথা নিঃসন্দেহে বলা যায় যে শিক্ষার্থী বন্ধুরা। তো এমন তো অবস্থায় তার যদি আমরা কবিতার কথা বলি, যা শুরু হয়েছিল জল পড়ে পাতা নড়ে দ্বারা, আর জীবনের শেষ প্রান্তে শেষ বেলায় কি বর্ণনা, জীবন ঘনিষ্ঠ এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে রূপ নারায়ণের কোলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রক্তের অক্ষরে দেখলাম আপনার রূপ, বেদনায় বেদনায় আঘাতে আঘাতে সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম। এমনই ভাবে খুব কঠিন ভাবে দেখা গেল তিনি কবিতাগুলো মানে লিখে গেছেন। তারপরে আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সব দেনা শোধ করে দিতে, এরকম ভাবে তার কবিতাগুলো আমাদের কাছে অত্যন্ত তাৎপর্য এবং জীবন ঘনিষ্ঠ হয়ে উঠেছে বাঙালি পাঠকের কাছে। আমরা বিভিন্ন ভাবে তার বিভিন্ন সাহিত্যের মধ্যে যে বিষয়গুলো আমরা দেখি সেখানে তার মৃত্যু ভাবনাটা খুব প্রকট ভাবে দেখা দিচ্ছে। কারণ জন্মিলে মৃত্যু হবেই, অমর কথাকে কবে। কেউ তো কোনোদিন অমর না। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ সেই অমরত্ব লাভ করতে পারেনি, কিন্তু তিনি যে অমরত্ব লাভ করে গেছেন তার সৃষ্টির মাধ্যমে, তার শিল্পর মাধ্যমে, তার সাহিত্যের মাধ্যমে। তো আমরা তাকে জানার এবং বোঝার যতটুকু চেষ্টা করব, আমরা তাকে নিয়ে মানে কতটুকু একটু সময়ের মধ্যে কতটুকু আলোচনা করব। যেই সময় কলকাতা শহর আলো ঝলমলে সুন্দর একটা শহর ছিল, সেই শহর ছেড়ে একেবারে সোজা গ্রামে সেই বোলপুরে তিনি চলে যান। সেখানে শ্রীনিকেতন, শান্তিনিকেতন, আজকের যেটা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, সেখানে স্থাপন করেছে। শুধু তাই নয়, তিনি কলকাতা ছেড়ে শুধু বাংলাদেশে আজকের যে কুষ্টিয়া, আজকের যে পাবনা শাহজাদপুর, আজকের যে পুঁঠিবাড়ি, আজকের যে পদ্মার পাড়ে, সেখানে কি জমিদারি দেখাশোনার জন্য তিনি সেখানে এসেছেন এবং সাধারণ খেটে খাওয়া নিরন্ন মানুষের সাথে তিনি মিশেছেন এবং মিশার জন্যই দেখা যায় যে খুব সুন্দরভাবে এইখানে ছোট গল্প এবং কবিতা তিনি রচনা করে গেছেন। এই যে আজকের যে আমরা সোনার তরী, আজকের যে বিবৃত যে সোনার তরী কাব্যখানি তিনি পাঠ করেছেন, এটি মানে লিখেছেন, আমরা যেটা আজকে পাঠ করছি তার পিছনে ছোট্ট একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ডটা এইরকমই
তার ছিন্নপত্রের 148 নম্বর চিঠিতে খুবই পরিষ্কার ভাবে তিনি উল্লেখ করেছেন যে এই যে চরে পানি উঠে গেছে, অর্থাৎ বানের পানি উঠে গেছে, কবি কি করছেন, বোটে চড়ে সেই নদীতে ঘোরাঘুরি করছেন। এমত অবস্থায় হতাশাগ্রস্ত কৃষক তার কাঁচা ধান কেটে নৌকা করে তুলে নিয়ে যাচ্ছেন। কবি বলছেন যে আর কিছুদিন থাকলে হয়তো সে ধানটা পেকে যেত। এই যে কাঁচা ধান কেটে নেওয়া, বানের পানিতে তার চর ডুবে গেছে, জমি ডুবে গেছে, এটাই এই চিত্র বা এই দেখাটাই কবির মনে গ্রথিত করেছে। তাই তার সেই চিন্তা এবং চেতনা থেকে, সেই কৃষকের আর্তনাদ এবং হাহাকার থেকে আজকের এই কবিতাখানি, অর্থাৎ এই সোনার তরী যে কবিতা, এই সোনার তরী কবিতাখানি তিনি লিখেছেন। এবং এই কবিতার ভিতর দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন যে একটা কবিতা ভাবনা কত বর্ণিল হয়, কত বর্ণনাময় হয়, এবং এই কবিতা আমরা পাঠ করে কি পরিমাণ আমরা একদিকে যেমন আনন্দ পাই, অপরদিকে আমাদের মানুষের যে চিন্তা চেতনা একটা খোরাক জায়গায়, যে এই জগতে আসলে কেউ চিরস্থায়ী না। একটা কর্মী যেমন তার কর্ম করে, তার কর্মের ফসলকে এই মহাকাল গ্রহণ করে, কিন্তু সেই কর্মীকে অর্থাৎ সেই কৃষককে কেউ গ্রহণ করে না, মহাকালও গ্রহণ করে না। এই ভাবনা গুলো আজকে স্পষ্ট হয়ে উঠেছে। শুধু তাই নয়, কৃষকের দুঃখ দুর্দশা এটা লাঘব করার জন্য, সাধারণ মানুষের হতাশাকে দূর করার জন্য, ঋণ ভার পুষ্ট মানুষের ঋণ মুক্ত করার জন্য আমরা নিশ্চয় জানি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যখানি লিখে নোবেল প্রাইজ পেয়েছিল। সেই নোবেলের সমদয় অর্থ দিয়ে কৃষি ব্যাংক তৈরি করে গেছিলেন, এবং যার মানে কি বলবো সুফল এখন অগণিত অসংখ্য কৃষক ভোগ করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এমনই ভাবে দেখবো যে তার জীবনের কত সুন্দর এবং চমৎকার ভাবে, বিশেষ করে তার যেখানে বনফুল দ্বারা মানে কাব্যগ্রন্থগুলো শুরু করেছিল, বনফুল থেকে শুরু করে বিশেষ করে তার প্রভাত সঙ্গীত, তারপরে তার খনিকা, তারপরে তার চিত্রা, তার মানসী, সোনার তরী, বিভিন্ন ধরনের অসংখ্য কাব্যগ্রন্থ লিখে বিশেষ করে পাঠককে একেবারে কৃতজ্ঞতার পাশে তিনি আবদ্ধ করে গেছেন। কারণ আমাদের যদি গর্ব করার থাকে, দর্প করার থাকে, অহং করার থাকে, এবং বিশ্ব দরবারে বাংলা সাহিত্যকে তিনি মর্যাদার শ্রেষ্ঠ আসনে নিয়ে গেছেন, তিনি তো আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু কি কাব্যে না, সাহিত্যের সব শাখায় তার যদি ছোট গল্পগুলো আমরা পড়ি, নিশ্চয়ই তোমাদের পাঠ্যসূচিতে আছে তার যে ছোট গল্প, সেই কি বলে অপরিচিতা, সেখানে দেখবে কি চমৎকার বাণী বিন্যাস। হৈমন্তীর কথা বাদে দিলাম, তার সুভাষ সমাপ্তি, তার ভিখারিণী, অনেকগুলো গল্প আছে। নিশ্চয় আমরা যখন গল্প পাঠ করব তখন কিছুটা হলেও জানার চেষ্টা করব। তার যে মানে প্রবন্ধগুলো আছে, শিল্প সাহিত্য সংস্কৃতি এবং শিক্ষার বাহন, শিক্ষার হেরফের, এবং আজকের যে মানব সভ্যতা যে চরম সংকটে পড়ছে, আজকে বিশ্ব মডেলেরা যেইভাবে পক্ষান্তরে একটু দরিদ্র বা মানে কি বলবো দরিদ্র বা একটু অনুন্নত দেশগুলো তাদেরকে কিভাবে নিপীড়ন নির্যাতন করছে, তা বিবৃত হয়েছে তার বিভিন্ন প্রবন্ধ। শুধু তাই নয়, নাটকেও অনন্য অবদান রেখেছে, এবং চিত্রকলা থেকে শুরু করে তার সঙ্গীত সবকিছুতে সাহিত্যের একমাত্র মহাকাব্য ছাড়া সাহিত্যের সব শাখা প্রশাখায় জেনেছেন তিনি উজ্জ্বল স্বাক্ষর। আর তার মানে রচনার বা তার শিল্প সৃষ্টির শ্রেষ্ঠ আমরা নিদর্শন বলতে পারি এই সোনার তরী কবিতাখানি। সেই সোনার তরী কবিতাখানি তো এরকমই ভাবে দেখা যায় যে আমাদের কবি শেষ পর্যন্ত, শেষ জীবনে যেটা আমরা জানি, তার জন্মটা হয়েছিল কত 1861, আর মৃত্যু হয়েছে 1941। আর এই যে দীর্ঘ 80 বছর বয়স তিনি বেঁচেছিলেন, এই বেঁচে থাকার মাধ্যমে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধি করেছেন, ভরপুর করে গেছেন। তো আমরা হয়তো আরো
বিভিন্ন সময় বিভিন্ন কিছু উপমা উদাহরণের জন্য আমরা রবীন্দ্র সাহিত্যের কাছে যাব। রবীন্দ্র সাহিত্য মানব মুক্তির বড় হাতিয়ার হিসেবে কাজ করে। রবীন্দ্র সাহিত্য আমাদের আশা আকাঙ্ক্ষা আমাদের জাগ্রত করে। আমরা তাই মানব মুক্তির জন্য নিজের চিন্তা চেতনার জন্য সব সময় আমরা রবীন্দ্র সাহিত্যের কাছে ফিরে যাই। আমরা সেই লক্ষ্যে আমরা বিশেষ করে আজকে তার সোনার তরী কাব্যখানি পাঠ করব এবং পাঠের মাধ্যমে আমরা বুঝতে পারবো রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সোনার তরী, আমি তো বলি একটি জীবন তরী, এই সোনার তরী কাব্যখানিতে কি বলছেন। আসো বন্ধুরা, আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বইটা একটু খুলে মানে দেখো। আমরা কবিতাখানি পাঠ করার চেষ্টা করব। যে সোনার তরী কবিতায় এইভাবেই এটা কি বলে 1892 সালে বিশেষ করে এই কাব্যখানি প্রকাশ হয়। আর তার কিছু পূর্বে কবিতাটা মানে লেখা হয়েছে, বাংলা 1300 সালে এটা সোনার তরী কাব্যখানি প্রকাশিত হয়েছে। তো আমরা কবিতা একটু পাঠ করার চেষ্টা করি, একটু দেখো। সেটা হতো কি যে গগনে গরজে মেঘ ঘন বরষা, কোলে একা বসিয়াছে নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খোর ধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চাই, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান ফুলেতে এসে, যত চাও তত লও তরণীর পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এত কাল নদী কোলে যাহা লয়ে ছিনি ভোলে, সকলই দিলাম তুলে থর ভিতরে, এখন আমারে লহ করুণা করে, ঠাই নাই ছোট সেতরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রোহিণী পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু পড়ার চেষ্টা করলাম, জানি না কোনো জায়গায় কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা। তারপরেও তোমরা কবিতাখানি ভালোভাবে পাঠ করবে। আমরা আগামী দিনে এই কবিতার যেটা শাব্দিক অর্থ, এর যেটা জীবন ভাবনা, যা কিছু বিম্বিত বিষয় আছে, পারতপক্ষে তোমাদের কাছে সেটা বলার চেষ্টা করব। তো এই পর্যন্ত তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।